এবং আমাকে নিয়ে যাওয়া হয়েছিল আয়নাঘরে, যেটা আপনার সকল বলেন আয়নাঘর, আসলে নাম হলো জয়েন্ট ইন্টারোগেশন সেল বা এলিয়াস ব্ল্যাক হোল, এবং আওয়ামী লীগের সময় এটা রিওপেন করে নাম হয়েছিল আয়নাঘর। সেখানে আমাকে প্রায় 16 মাস রাখা হয়েছিল। আমি টোটালি টর্চার্ড। আমি অনেকগুলো ইংলিশ সেন্টেন্স ইউজ করবো, আপনারা মাইন্ড করবেন না, বোঝানোর জন্য। আমি আশা করি আমাকে আপনি ইংরেজি কিছু বলার জন্য আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি অধিকারকে এবং চেয়ারপারসনকে for inviting me to this prestigious conference, এবং তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমাদের গুমের জন্য অধিকার যে স্টেপগুলো আজ পর্যন্ত নিয়েছে তার জন্য আমি গুম পরিবারের পক্ষ থেকে এবং গুম ব্যক্তিদের পক্ষ থেকে সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি আমার নিজের স্টোরি বেশি দীর্ঘায়িত করবো না, খালি ম্যাডাম তাসকিন ফাহমিনা যে কথাগুলো বলেছিলেন সেটা প্রথম দিকে আমি আসছি যে গুম বাংলাদেশে প্রথম মেজর জলিল সাহেব হননি, উনি প্রথমে হয়েছিলেন, তার আগে হয়েছিল কিছু, তারপরে রক্ষীবাণী নামে শেখ সাহেবের একটা বিরাট কিলিং ফোর্স ছিল। আপনাদের হয়তো অনেকে এখানে ধরুন যারা আমাদের বয়সী হবে তারা জানেন 30 থেকে 40 হাজার বিরোধী যারা শেখ সাহেবের এগেইনস্টে কথা বলেছিল বা আওয়ামী লীগের বিরুদ্ধে ওয়ান পার্টি সিস্টেম বাকশালের বিরুদ্ধে কথা বলেছিলেন, তাদেরকে নির্মম ভাবে করে হত্যা করা হয়েছিল। এই স্মৃতিগুলো সবাই যদি আমরা ভুলে যাই তাহলে আমরা ভুল করছি, আমাদের মনে রাখা উচিত। এবং আমি অধিকারকে রিকোয়েস্ট করবো যে এরকম 30 থেকে 40 হাজার যে মারা হয়েছে আওয়ামী লীগ রক্ষী বাহিনী দ্বারা, সেটা যেন ওনারা ইনকর্পোরেট করেন। আমি জানি আমার লাইফ এট রিস্ক, আই ডোন্ট কেয়ার। আমি কথা বলে গেছি, আমি কোনো পলিটিক্যাল পার্টির লোক না, আমি ডিসেন্টিং ভয়েস, কিন্তু অন্যায় দেখবো তার বিরুদ্ধে কথা বলবো, এবং যতদিন শেষ মুহূর্ত পর্যন্ত আমার বিন্দু আছে তাই নেই বলে যাবো, আমি কাউকে ভয় পাই না। এখানে আমরা গুম পরিবারে যে অনেকে দেখছি তারা সাথে আমার পরিচয় হয়েছে, ফ্যামিলি মেম্বার ছিল, তখন গুম ব্যক্তি যারা ফেরত আসে তারা কেউ ভয়ে আসতো না। তো আমি কোন রকম অধিকার সাথে জড়িত হয়ে তার সাথে যেতাম, এবং ওইখানে আমি গুম পরিবারের অনেককেই আমি চিনতে পেরেছিলাম, এবং সেখানে আস্তে আস্তে করে আমরা 2-1 গুম ব্যক্তি আসা শুরু করলো। ওই আমরা একটা নেটওয়ার্ক করলাম, সিক্রেট আন্ডারগ্রাউন্ড নেটওয়ার্ক। ওখান থেকে আমাদের নেটওয়ার্ক বাড়তে বাড়তে মনসুন রেভলিউশন, যেটা আমরা বলি অগস্ট 5 আমাদের বিজয়ের দিন, সেটা আমাদের হয়তো প্রথম স্বাধীনতা হয়েছিল আমাদের 47 আমি বলবো, আমরা ইস্ট পাকিস্তান যখন আসলো, তারপরে হলো আমাদের 71, তারপরে আরেকটা আমরা সবাই ভুলে যাই যে 75-এ যে আমাদের আরেকটা স্বাধীনতা হয়েছে। একটা সরকারের গোয়েন্দা সংস্থার প্রয়োজন আছে আমরা বুঝি, কিন্তু সেটা তো সরকারের স্বার্থে যেই কাজগুলি করার কথা, দেশের বিরুদ্ধে যেই কাজগুলি করার কথা সেটার জন্য। যেখানে যারা সরকারে থাকে তারা অধিকাংশ ব্যবসায়ী নিজের মুনাফা নিজের স্বার্থ দেখার জন্য থাকে, এবং এই ডিজিএফআই তাদের স্বার্থ রক্ষা করার জন্যই ব্যস্ত থাকে। যারা একজন বিচারককে, প্রধান বিচারককে দেশ থেকে ভাগিয়ে যেতে পারে, যারা একটা ব্যাংক লুট করার ব্যাপারে সাহায্য করতে পারে, সেই প্রতিষ্ঠানগুলিকে আমরা এরকম ক্ষমতা দিয়েছি, এটা আমাদের জন্য খুব লজ্জাজনক। তার সাথে আরেকটা জিনিস মনে রাখতে হবে, এখানে আমি ছোট বাচ্চাদের দেখছি, পরিবারদের দেখছি, যেই জিনিসটা হয় আমরা যারা গুম হয়ে গেছে তাদের কথা অবশ্যই মনে রাখি, কিন্তু যারা পরিবার যারা বাইরে আছে তাদের কি অবস্থা সেই জিনিসটা কিন্তু আমরা সবসময় ভাবি না। একেবারে বৈষয়িক দিক থেকে শুরু করে, কারণ তারা যেহেতু গুম হয়ে গেছে এবং সেটার কোনো প্রমাণ নেই, সে মারা গেছে কি যায়নি সেটা আমরা জানি না, অনেক কিছু উত্তরাধিকার থেকে অনেক সার্টিফিকেট, অনেক কিছু ব্যাংকে সই করার থেকে অনেক রকমের বৈষয়িক সমস্যা হয়। কিন্তু তার চেয়ে বেশি আমি একটা জিনিস বলি, আমার কত বোন ওনার স্ত্রী, ওনার স্বামী আশরাফুজ্জামান, আমাদের জামান ভাইকে 71-এর 25শে মার্চে ধরে নিয়ে যাওয়া হয়। অনেক বছর হয়ে গেছে, এখন জামান ভাই কোথায় আছেন কি আছেন সেগুলি আমরা ভাবতেই পারি, কিন্তু এখনো কেউ যদি পাকিস্তানে যায়, টুনিপু উনি এখন শয্যাশায়ী, এখনো উনি তার সাথে যোগাযোগ করে বলতে চেষ্টা করেন একটু খোঁজ নাও না, যদি কথা আছে, কি অবস্থায় আছে।